নমস্কার, আপনাদের সঙ্গে আমি চৈতালি। আপনারা দেখছেন আকাশ বার্তার সঙ্গে। রাজ্যের চলতি নির্বাচনের গতি প্রকৃতি আমরা জেনে নিচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের কাছ থেকে। আমাদের সঙ্গে আজ রয়েছেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। বাম রাজনীতিতে হাতেখড়ি সুজিত বসুর। একসময় ছিলেন সুভাষ চক্রবর্তীর ছায়াসঙ্গী। এই স্তম্ভের কাছেই তার রাজনীতির পাঠ। আর শুরু থেকেই সুজিত বুঝেছেন জনসংযোগ রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ার, যা তার গুরু সুভাষ চক্রবর্তী আজীবন করে গেছেন। প্রত্যেক দিনই আমি মানুষকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা মিছিলে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, কর্মীরা যেভাবে উৎসাহিত হয়েছে, এটা আমি ওদেরকেই ধন্যবাদ জানাই। এই হাতিয়ারকে সঙ্গী করেই সুজিতের দীর্ঘ পথ চলা। 20 বছর বিধায়ক, বামেদের ছেড়ে তৃণমূলে যোগদানের পর সেই জনসংযোগ আরও জোরদার হয়েছে। বিধাননগর, নিউ টাউন, লেক টাউনকে হাতের তালুর মতো চেনেন সুজিত। তার জেরেই সুজিতের উত্থান বিধায়ক থেকে একেবারে মন্ত্রী। এই ভোটে একটাই স্লোগান উঠেছে, পাল্টানো দরকার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে দিল্লির তা বড় নেতারা বাংলা এসে ঝড় তুলে যাচ্ছেন। তারা চান টানা 34 বছর বামেদের শাসন দেখেছে বাংলা, 15 বছর তৃণমূলের শাসন দেখেছে, 5 বছরের জন্য যেন বিজেপিকে সুযোগ দেওয়া হয়। मेरे साथ बोलिए, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। এই আবেদন নিয়ে প্রচারে ঝড় উঠেছে উত্তর থেকে দক্ষিণ। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দিল্লির নেতারা যতই আওয়াজ তুলুক, বাংলার মানুষ বাংলার নেত্রীকেই জেতাবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন। আজও বলি, যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়, লড়াই আমাদের প্রথম থেকে লাস্ট অব্দি চলবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই। আমি সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করে 32 লাখ নাম তুলেছিলাম। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট, ভোট হচ্ছে আসল ক্ষমতা। इतनी महान विरासत पर टीएमसी ने ऐसा पाप किया है, ऐसा पाप किया है, इस पर पिछड़ेपन का दाग लगा दिया। अब बीजेपी ने संकल्प लिया है, वो बंगाल को विकास की नई ऊंचाई पर ले जाएगी। লড়াই করছি একা। আমি যদি একা হই, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। আপনি 4 বারের বিধায়ক, 40 বছর রাজনীতি করছেন। বিধাননগর, সল্টলেক, নিউ টাউন আপনার নিজের হাতের তালুর মতো চেনা। আপনি কি মনে করেন না এবার বদলের দরকার আছে? তিনি ওনার কথা বলতে পারেন, কিন্তু এই কথাটা কখনোই সম্ভব হবে না। তার কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চায়, আর মমতা ব্যানার্জি আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, সুজিত বোস আবার 5 বছরের জন্য আবার বিধায়ক হবে। এবারে কেউ বিভক্ত হবে না। ভাষার নামে, জাতের নামে আপনি বিভক্ত করতে পারবেন না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন, ঠাকুর অনুকূল চন্দ্র, ভিন্ন ভিন্ন পথ মত থাকলেও আমরা সবাই অ্যাট দ্য এন্ড অফ দি ডে ভারতীয় এবং বৃহত্তর সনাতনী গোষ্ঠীর অংশ। আমরা ঐক্যবদ্ধভাবে আপনাকে সরাবো। বাংলাদেশের জামাতি কালচার পশ্চিমবঙ্গে ঢুকছে, এতে ইসলামিক মৌলবাদ কট্টরপন্থীরা উৎসাহিত হচ্ছে এবং বিশেষ করে মুসলিম দিদিরা, বোনেরা, কন্যারা, তাদেরকে যে ধরনের বাংলাদেশ পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে নেওয়া হয়, পোশাক থেকে শুরু করে নানাভাবে এই জিনিসটা পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা। 26-এর ভোট প্রচারে বিজেপির হাতে দুটো অস্ত্র। 1 নম্বর তৃণমূল সরকারের দুর্নীতি, আর অন্যটা হলো অনুপ্রবেশ।
বিজেপি নেতাদের অভিযোগ, অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভোটার কার্ড পাইয়ে দিয়েছে তৃণমূল। নিজেদের ভোট ব্যাংক শক্তপোক্ত করার জন্য তারা সীমান্ত পেরিয়ে আসা মানুষদের এ রাজ্যে ঠাঁই দিয়েছে। এটাই ঘাসফুল শিবিরের সবচেয়ে বড় শক্তি। আপনি বিজেপির এই অভিযোগ স্বীকার করেন? বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং সেই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া, আধার কার্ড করে দেওয়া বা তার সাথে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সরকারি চাকরি পর্যন্ত দেওয়া হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার ডেমোগ্রাফিকে অনেকটা পরিবর্তিত করে ফেলেছে। সেই জন্য এই 26-এর লড়াই শেষ লড়াই, এবং এই লড়াই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। ममता दीदी कहती है घुसपैठियों को भी यहाँ रखो। क्यों ममता दीदी? आप तो पहले संसद के अंदर 2003 में विरोध करती थी, कहती थी इनको निकालो, अब क्यों रखना है? आपकी वोट बैंक हो चुके हैं, वोट बैंक। ঘুষপেটিয়া বলছে, আর ভোটার লিস্টে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে তারা তো কেউ ঘুষপেটিয়া না, তারা তো অঞ্চলেরই মানুষ, তাদের নাম বাদ গেছে। এখন এই কেন্দ্রে 4000 লোকের নাম বাদ হয়ে আছে। তারা কেউ ঘুষপেটিয়া, তারা এখানকারই লোক, লাস্ট ইলেকশনে তারা ভোট দিয়েছে। মানুষের বিচার করবে। মূল অভিযোগের পাশাপাশি কিন্তু আরও একটা বড় অভিযোগ রয়েছে, আর সেটা হলো বাংলায় নারী নির্যাতন। যেভাবে মহিলাদের ওপরে উত্তর থেকে দক্ষিণে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা বাড়ছে, সেই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় নেতারা। হাথরাস উন্নাও প্রসঙ্গ তুলে তৃণমূল পাল্টা স্লোগান দিচ্ছে বটে, তবু আপনার মুখ থেকে শুনতে চাই, বাংলার গ্রামগঞ্জ কি নারীদের পক্ষে নিরাপদ সত্যি? উত্তরপ্রদেশে অত্যাচার হয়, দিল্লিতে অত্যাচার হয়, বাংলায় বিহারে অত্যাচার হয়, বাংলায় কখনো অত্যাচার হয়? আর উন্নয়নের প্রশ্নটা কতটা বলবেন, কিভাবে এই যে উন্নয়নটা? প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, আপনি কয়েকটা একটু ধরেন। প্রচুর, কি বলবো, এখানে পাওয়ার সব থেকে ভালো হয়েছে। ইলেকট্রিসিটি, একটা সময় লোডশেডিং হতো, এখন লোডশেডিং বন্ধ হয়ে গেছে। পানীয় জল, রাস্তা সবই ভালো হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার টোটাল ভালো হয়েছে, আর সব থেকে মানুষ শান্তিতে এখানে বসবাস করছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনসাধারণের অভাব অভিযোগ আরও তীব্র হয়। জল না পেলে, আলো না এলে, বাস ট্রাম বন্ধ হয়ে গেলে মূল ক্ষোভ এসে পড়ে সরকারের অধিষ্ঠিত পার্টির উপরেই। যা পাওয়া গেছে তা মানুষের অধিকার, এটাকে তারা প্রাপ্য বলে মনে করে, কিন্তু যা পায়নি তার জন্য আঙুল তোলা হয় সরকারের দিকেই এবং প্রশাসনের দিকে বলতে গেলে। এবারের ভোটে এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কতটা কাজ করবে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, ঠিকই বলেছেন, একটা সরকার বেশি দিন থাকলে পরে অ্যান্টি ভোট কিছু হয়, কিন্তু আমার ক্ষেত্রে হয় না। কেন, আমি সারাদিন সব মানুষের সাথে সারা বছরই থাকি, আর মানুষের সমস্যা হলে সেটা শুনি, দেখি, পড়ি সে। আর আমিও কোনোদিন মানুষকে ফেরাই না, আমি মানুষকে জানি, আর আমি পজিটিভিটিতে বিশ্বাস করি। সবসময় আমার কাছে নেগেটিভিটি কোনো কাজ করে না। মানুষ ওই জন্য আমার সাথে, আপনি তো রাস্তা আমার সাথে চললেন, দীর্ঘক্ষণ পথ হাঁটলেন, মানুষ জানলা খুলে আমার সঙ্গে হাত দেখাচ্ছে, এটা একটা এটা ইন্ডিকেশন। আর এটা আমি জানি, আমি তো 40 বছর ধরে সামাজিক কাজ করে যাচ্ছি, আর 10 বছর ইলেক্টেড আছি, বিধানসভায় 4 বার, কাউন্সিলর 6 বার। তা আমি মানুষের পাস বুঝিয়ে মানুষের সাথে চলি। নজরুলের কথায় মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, এই নীতি এবং এই আদর্শে বিশ্বাসী বাংলা। কিন্তু আজ সত্যি সত্যি এই সম্প্রীতির বাতাবরণ এক বিশাল সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। ব্রিটিশরা যে ধর্মীয় মেরুকরণকে অস্ত্র করে বাংলা ভাগ করে দিয়ে গিয়েছিল, সেই আশঙ্কা, সেই আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতির মোকাবেলা কিভাবে করবেন? কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেই সাজে, কারণ তিনি সবসময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন। 2021-এ সিএকে এনআরসি বলে মুসলমান খেপিয়ে জিতেছেন। 2024 সালেও একইভাবে কট্টর সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। দেখুন, ধর্মীয় মেরুকরণ কেন হবে? ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবাই সেখানে অংশগ্রহণ করেছে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে লর্ড কার্জন যখন বাংলাকে ভাগ করবার ষড়যন্ত্র করেছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তায় নেমে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব করেছিল। আমি মনে করি সম্প্রীতি এই বাংলায়, এবং আমরা সেকুলারিজমে বিশ্বাস করি। সেকুলারিজমে যখন বিশ্বাস করবো, ধর্মীয় মেরুকরণ কেন মানে? যে কোনো মানুষ তার নিজের
ধর্ম পালন করবার অধিকার আছে। এক ধর্মের মানুষ কখনো অন্য ধর্মের মানুষকে আঘাত করতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। সেই জন্য আমি মনে করি যে যতই বলুন, ক্ষমতায় যখন আপনারা টানা 15 বছর রয়েছেন, তখন বাংলায় এই ধর্মীয় ভেদাভেদ মোকাবিলা করার জন্য একটা দায়িত্ব আপনাদেরও থেকে যায়। প্রচার, পথনির্দেশ এবং বার্তা দিয়ে এর মোকাবিলা করতে হয় বটে, কিন্তু সেটা সম্ভব হয়নি কেন? আপনি নিজে একজন মন্ত্রী, মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন আপনি। আপনার কি মনে হয় না কোথাও একটা অবহেলা রয়ে গেছে এর মধ্যে? আমি বলতে পারবো না। আমার রাজনৈতিক জীবন এত বছর হয়ে গেছে, কোনোদিন আমি ভেদাভেদ করিনি। আমার অফিসে যখন লোক আসে, কে কোন দলের লোক, কে কোন ধর্মের লোক, এটা আমার জিজ্ঞেস করা উচিত। আমি যখন শপথ গ্রহণ করি তখন আমাকে ধর্ম নিরপেক্ষতার কথা বলতে হয়। আমি যখন শপথ দিয়ে সংবিধানকে ছুঁয়ে কথা বলি, বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছেন দেশে, তিনি কি বলে গেছেন? সংবিধান যখন আমরা সংবিধানের কথা বলা আছে, সংবিধানের প্রত্যেকটা মানুষ তার নিজস্ব অধিকার, ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। আমি কেন তার বাইরে করবো কিংবা কেউ করবো? আমি এটাই বিশ্বাস করি না। আমি মনে করি সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে চলা, তাদের কাজকে সাথ দেওয়া। আমি আমার ধর্মকে যেমন সম্মান দিই, অন্য ধর্মকেও রেসপেক্ট করি। এটাই আমাদের সকলের হবে। আকাশ বার্তার সঙ্গে রয়েছেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। ফিরছি একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আকাশ বার্তার সঙ্গে রয়েছেন সুজিত বসু। মন্ত্রী হিসেবেও সাফল্য তার হাতের মুঠোয়। দমকল মন্ত্রী সুজিত বসু মানেই সাধারণের মাঝে তিনি। যেখানে যখন আগুন লেগেছে দৌড়ে যান সুজিত, তা সে বড়বাজারই হোক অথবা নাজিরাবাদ। দিন রাত সেখানে পড়ে থাকেন তিনি। একের পর এক অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্ত্রীর একটা বড় ভূমিকা রয়েছে ঠিকই, কিন্তু অন্য প্রশ্ন উঠছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে যখন প্রবল চাপ, তখন মন্ত্রী গেলে অসুবিধা হয়। সে কথা স্বীকার করেও সুজিত তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন। আসলে দমকল দেরিতে এসেছে, এই অভিযোগকে সামনে রেখে আগুন নেভাতে বাধা দেন স্থানীয়রা। অনেক সময় আক্রান্ত হন দমকল কর্মীরা। তখন মন্ত্রী যদি নিজে উপস্থিত থাকেন, তাহলে এই সমস্যাগুলি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন সুজিত। আগুনটা এখনো আছে, পকেটে অনেক জায়গায় আগুন আছে, কেননা যে জায়গাটায় কাজ করার জায়গা সেই জায়গাটায় টিন চাপা পড়ে গেছে, সেটটা ভেঙে পড়ে গেছে। করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে। না, এখানে তেমন কিছু পাইনি, তেমন কিছু দেখতে পাইনি। আমাদের ডিওফও বাগ বলেছে এদের তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল না। আমাদের লোকেরা খুব তৎপরতা, কলকাতা পুলিশের ডিএমজি সবাই মিলে জীবন দিয়ে কাজ করছে, এত ঝট করে নেমে যায় না। আমার কর্মীরা কাজ করছে, আমি তো ঘরে ঘুমিয়ে থাকতে পারবো না, সেই জন্য আমাকে থাকতে হয়, এখানে দেখতে হয়, কোনো ইনস্ট্রাকশন থাকলে দিতে হয়। এই শহরের ঘিঞ্জি এলাকাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। দমকল তাদের দায়িত্ব পালন করে ঠিকই, কিন্তু অনেক সময় অভিযোগ ওঠে ঠিক সময়ে তারা ঘটনাস্থলে পৌঁছতে পারছে না। পাল্টা অভিযোগও রয়েছে, তা হলো দমকল কর্মীদের কাজে অনেক সময় স্থানীয় কিছু অত্যুৎসাহী মানুষ বাধা দেয়, ব্যাঘাত সৃষ্টি করে। এতে ফল ভালো হয় না, কাজে দেরি হয়ে যায়। একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে দেখা যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা মাঝরাতে হোক বা ভোররাতে আপনি হাজির হয়ে যান ঘটনাস্থলে। একজন মন্ত্রীকে কেন স্পটে যেতে হয়? প্রশাসনিক দুর্বলতা রয়েছে বলে? এমন একটা ডিপার্টমেন্টের মন্ত্রী, ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি শব্দটা যখন জোড়া আছে, তার মানে যে কোনো এমার্জেন্সি হতে পারে। তা সেই জন্য আমাকে আরও বেশি সতর্কতা নিয়ে কাজ করতে হয়। আর আমি একটু বেশি যাই, তার কারণ অনেক সময় আমি দেখেছি আমাদের লোকেরা আগুন নেভাচ্ছে, কিছু লোক আছে তারা অনেক সময় তাদেরকে দুটো কথা বলে, তাদের কাজে বাধা দেয়। আমি থাকতে পারে সেগুলো অনেকটা মানে করতে সাহস পায় না। আর আমাদের ডিপার্টমেন্টের লোকেরা, এই একটা ছেলে সেদিনকেই 7 দিন আগে একটা আগুন নেভাতে গিয়ে তারই 50% বার্ন হয়ে গেছে। তারা জীবন বাজি রেখে তারা আগুন নেভাবার কাজ করে। আমি সেই জন্য বলি আমাদের একটা ফোর্স, মানে ফায়ার সার্ভিস একটা বিরাট বড় ফোর্স। আর আজকে যে ডিপার্টমেন্টটা মন্ত্রী, আমি আজ অব্দি মন্ত্রী আছি, কিন্তু আমি মনে করি এই ডিপার্টমেন্টে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেকগুলো ফায়ার স্টেশন রাজ্যে হয়েছে। রিসেন্ট এই নির্বাচনের আগেও 21টা ফায়ার স্টেশন আমি প্রায় শিলান্যাস শুরু করে দিয়েছি। এখন রাজ্যে 167টা ফায়ার স্টেশন আছে,
আরও 21টা যুক্ত হচ্ছে। আর স্বাধীনতার আগে থেকে 2011 অব্দি 109টা রাজ্যের ফায়ার স্টেশন আছে। তা আমি মনে করি এটা প্রয়োজন আছে, আর এটা খুব একটা জবটা খুব মানে এমার্জেন্সি জব। আমি একটু দায়িত্ব নিয়ে করি, আমি একটু দায়িত্ব ওদের সব জায়গায় করেছি। একসময় দাপুটে বামপন্থী নেতা আপনি, প্রয়াত সুভাষ চক্রবর্তীর অনুগামী আপনি, তার ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন। কাজেই জনসংযোগ আপনার মূল অস্ত্র, যার জেরে 4 বার জিতেছেন আপনি। এখন আপনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, তার মন্ত্রিসভার সদস্য। মমতার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আপনার কি বিশ্লেষণ? তার বিকল্প বাংলায় না দেশে নেই। আমি বলছি মমতা ব্যানার্জি তিনি আলাদা ধাতুতে তৈরি আছেন। আর তিনি আজকে যখন এসআইআর নিয়ে এত ঝামেলা চলছিল, এখন তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি সওয়াল করেছেন, এবং তিনি কোনো দলের হয়ে বলেননি, তিনি বলেছে বাংলার মানুষের ভোটাধিকার যেন বাদ না হয়। আর আমি দিদিকে দেখেছি, অনেকে দিদির ক্যাবিনেটে কাজ করি। আর দিদির টেনাসিটি, দিদির কাজ আমাদের মুগ্ধ করে, আমাদের অনুপ্রাণিত। সময় এখন আরও একটা বিরতির। আকাশ বার্তার সঙ্গে রয়েছেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। দেখতে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আকাশ বার্তার সঙ্গে রয়েছেন সুজিত বসু। চোখ ধাঁধানো উৎসব মানেই সুজিত বসু। তা সে শ্রীভূমির দুর্গাপুজোই হোক, যুবভারতীতে মেসির সম্বর্ধনাই হোক, অথবা মারাদোনাকে বাংলায় নিয়ে আসাই হোক। Ladies and gentlemen, put your hands together for Mr. and Mrs. Diego Maradona. पहले तो इतना बड़ा स्टैचू, मेसी का स्टैचू 70 फीट हाइट, ये वर्ल्ड में किसी जगह में इतना बड़ा स्टैचू मेसी का नहीं है। मेसी कोलकाता आ रहा है, उसके लिए मेसी का बहुत फैन है। और इसके पहले आप लोग जानते हैं कि मैराडोना, मार्टिनेज, रोनाल्डिनियो ब्राजिल का सब भी आया है। একদিকে বর্ণময় উৎসব, অন্যদিকে বিতর্ক। সুজিত বসু মানেই বিতর্কের কেন্দ্রবিন্দু। তার পুজোর জেরে উল্টোডাঙায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, অবরুদ্ধ হয়ে যায় ভিআইপি রোড। এমনকি শ্রীভূমির থিম মণ্ডপ যখন বুর্জ খলিফার আদলে তৈরি হয়, তখন তার স্পটলাইট গিয়ে পড়ে বিমানবন্দরের ওপর। এয়ারপোর্টে বিমান ওঠানামা 1 রাতের জন্য বন্ধ হয়ে যায়। এয়ারপোর্ট অথরিটির নালিশ আসে। স্বয়ং মুখ্যমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে এসে বলেন সতর্ক থাকতে হবে। কিন্তু সব মিলিয়ে বিতর্ক পিছু ছাড়ে না সুজিত বসুকে। একদিকে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা, অন্যদিকে তুমুল বিতর্ক। এই দুয়ের জোড়া ফলায় সুজিত বসু সত্যিই জনপ্রিয়। এলাকার ভোটারদের সঙ্গে আপনার নিবিড় যোগাযোগ রয়েছে, এটা কেন রক্ষা করতে হয়? সব মানুষের সাথে সারা বছরই থাকি, আর মানুষের সমস্যা হলে সেটা শুনি, দেখি, পড়ি। আর আমি কোনোদিন মানুষকে ফেরাই না, আমি মানুষকে জানি, আর আমি পজিটিভিটিতে বিশ্বাস করি। জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? 100 মানুষের 100% সারা দেখছেন তো, তাহলে ঘরের মধ্যে থেকে সবাই বেরিয়ে এসে হাত তাড়ছে। সমর্থন ছাড়া এটা হয়। किसान तो ये बोलता है 200 पार करेगा, 300 पार करेगा, 400 पार करेगा, कुछ नहीं होता है। अपोजिशन का बात छोड़ दीजिए। वोटर है, जनगण वोटर है, वोट देता है। बंगाल के लिए ममता बनर्जी को वोट। ডাক্তার, আইনজীবী সুজিতের বিরুদ্ধে প্রার্থী, কেউ বিজেপির হয়ে, কেউ বামেদের হয়ে লড়ছেন। কিন্তু বিরোধী প্রার্থীদের গুরুত্ব দিতে নারাজ সুজিত। তার কথায় আমার সঙ্গে মানুষের যোগাযোগ, মানুষকে সঙ্গে নিয়ে আমি চলি। কাজেই বাম পাশে ডান পাশে কারা দাঁড়ালো তাতে আমার কিছু যায় আসে না। জনপ্রতিনিধির প্রতি বিশ্বাস আর ভরসা যে কতটা, একটা ঘটনাতেই তার প্রমাণ মিলল। বিদায় বিধায়ক সুজিত বসুকে আজও কাছে পেলে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের কথা খোলাখুলি জানাচ্ছেন। এরকম ঘটনাই ঘটল সল্টলেকের জলবায়ু বিহারে। সেখানকার বাসিন্দারা সুজিতের কাছে এসে জানান এই উঁচু আবাসনে লিফট নেই। ওপরতলার বাসিন্দাদের, বিশেষ করে বয়স্ক বাসিন্দাদের খুব অসুবিধা হচ্ছে। বিধায়ক হওয়া সত্ত্বেও সুজিত বলেন, আপনারা আমার কাছে একটা আবেদনপত্র পাঠান, আমি চেষ্টা করছি সমস্যা সমাধানের, কাজটা হবে। প্রচারের এই ব্যস্ততার মাঝেই বারবার কেন্দ্রীয় এজেন্সি সুজিত বসুকে তলব করছে। তৃণমূল প্রার্থীর অভিযোগ এটা কেন্দ্রের চক্রান্ত, তার বিরুদ্ধে আদৌ কোনো অভিযোগ নেই। যে কোনো অবস্থাতে কোনো জায়গায় সুজিত বসুর কোথাও কোনো জায়গায় নাম নেই।
এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, ফাইনাল চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট, ফাইনাল চার্জশিট, দুটো জায়গাতে সুজিত বোসের কোথাও সিবিআইতে কোথাও নাম নেই। আমরা কখনো আইনকে অশ্রদ্ধা করি না, রেসপেক্ট দিয়েই বলছি। এটা একটা যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রটাও মানুষ বুঝতে পারছে। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি সুজিত বোস বলেন, প্রথম পর্যায়ের ভোটেই আঁচ করা যাচ্ছে যে ফের বিপুল ক্ষমতা নিয়ে বাংলায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে আগামী নির্বাচনে তোমাকে হতে হবে বন্দী। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। মমতা ব্যানার্জি বিশাল সংখ্যা নিয়ে আসছে, এটা কোথাও দ্বিমত নেই। আর এই যে বলছে পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে, তার অনেকগুলো কারণ আছে, রিজন আপনাদের জানতে হবে। যে রিজনটা হচ্ছে বহু মানুষের ভোটে কেউ মারা গেছে, অনেক লোক চলে গেছে, প্রচুর লোক ডিলিট হয়েছে নাম, তার জন্য প্রায় 20-30% এটা বাদই হয়েছে প্রত্যেকটা কেন্দ্রেই। সেটাও একটা বড় কারণ। পার্সেন্টেজ দেখুন, ক্যালকুলেশন করলে হিসেবে ঠিকই আছে, পার্সেন্টেজ কোনো কোথাও বাড়েনি। যারা জানে, তারা ইলেকশন করে, তারা জানে। আর বিপুলভাবে মমতা ব্যানার্জি আসছে, আমার এটা আপনাকে বললাম। নামের জন্য যদি কিছু কাজ করা হয়, আর জারি হোক সে কাজ সুজিত বসুরই নয়। বিধাননগরের প্রার্থীকে নিয়ে গান লেখা হয়েছে। রাজপথগুলো বিদেশের রূপ পেতে, কেউ কি ভেবেছেন এই অপরূপ রূপ পেল কার হাতে? ভিআইপি শুধু রাস্তায় ছিল ঝলমলে, উন্নয়নে আর সাধারণ মানুষের কর্মযজ্ঞে তিনি সব সময় থাকেন। ঘরে ঘরে আর জলের জোয়ার, এলাকার সবাই খুশি। সুজিত বসু নাম চাই না জানে এলাকাবাসী। 100% আমি জিতবো, মানুষের ভোটে জিতবো। করে মুখে তার নেই অহংকারের লেশ। সেই সুরের রেস ধরেই বলতে হয়, সুর সত্যি, সুর বাস্তব। কাজ ছাড়া তুমি কিছু ভাবো না, পাও না কখনো ভয়। যতই আসুক বাধার পাহাড়, হবে সুজিত বসুর জয়। 4 বারের বিধায়ক হওয়া সত্ত্বেও আত্মতুষ্টির কোনো অবকাশ নেই সুজিত বসুর। সকাল বিকেল প্রচারে ঝড় তুলছেন। আকাশবার্তার তরফ থেকে তার জন্য রইল শুভেচ্ছা। আকাশবার্তার সঙ্গে আজ এ পর্যন্তই। নমস্কার।